নেটওয়ার্কিং সংজ্ঞা দিয়ে স্টার্ট করি। বই অনুসারে আমরা তো ফরহাদ মঞ্জুর স্যারের বইটা ফলো করতেছি, যে কোনো বইটা ফলো করলেই তোমাদের চলবে। তোমাদের প্রথমত আসতেছে নেটওয়ার্কিং, মানে কম্পিউটার নেটওয়ার্কিং বলতে কি বুঝি। শুধু এই নীল কালারের এই সংজ্ঞাটা মুখস্থ করবা। দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করার উদ্দেশ্য সংযোগ ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। তো বাকিটুকু না পড়লেও হবে। তবে কম্পিউটার নেটওয়ার্কিং বলতে বর্তমানে কিন্তু কম্পিউটার ছাড়াও স্মার্ট মানে ফোন বা ট্যাব বা এরকম ডিভাইস, এগুলোর মধ্যে কানেক্টিভিটিও বোঝায়। তো নেটওয়ার্কিং এর সংজ্ঞা যদি আসে, তো তুমি এই সংজ্ঞাটা লেখো, এটা হলো সবচেয়ে বেটার। বলছে যে কোনো দূরত্বে স্থাপিত একাধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান এবং প্রসেসিং এর জন্য ব্যবহৃত হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমন্বিত সিস্টেমই হলো কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে তোমাদের যদি পরীক্ষায় সংজ্ঞা আসে, তোমরা এই দুই লাইনের সংজ্ঞাটা দিবা। সংজ্ঞাটা বুঝছো ভাইরা? হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বিত সিস্টেম, এই ওয়ার্ডটা যেন তোমার সংজ্ঞায় থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয়, তোমরা বানায় লেখো, বানায় লিখলে নাম্বার পাওয়া যায় না, কারণ স্যাররা কিন্তু এই ওয়ার্ড গুলা খুঁজেন। সবাইকে বুঝছো আমার কথা? হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বিত সিস্টেম। তোমরা কি বলতে পারবা যে নেটওয়ার্কিং এ যে হার্ডওয়্যার গুলা ইউজ হয়, সেই হার্ডওয়্যার গুলার নাম তোমাদের কারো আইডিয়া আছে? আমি না বললে সেটা কি বলতে পারবা? এই জিনিসগুলার নাম বোধহয় তোমরা শুনছো। হাব, সুইচ, রাউটার, নাম শুনছো না ভেরা? আর ফাইনালি লাগে হচ্ছে কেবল। এগুলা হইল ভেরা নেটওয়ার্কে ব্যবহৃত হার্ডওয়্যার। কম্পিউটার তো ইউজ হয়, মানে কম্পিউটার টু কম্পিউটার কানেক্ট করব, হার্ডওয়্যার। আর এছাড়া কিন্তু এই জিনিসগুলোর মধ্যে আমার একটা সফটওয়্যার লাগে, যে কিভাবে কানেক্টেড, মানে কোন কম্পিউটারটা আসলে আমি যদি বলি কোন কম্পিউটারটা সিস্টেম, মানে কি বলবো, সেন্ট্রালাইজড নেটওয়ার্কের ক্ষেত্রে একটা কিন্তু সার্ভার কম্পিউটার থাকে, তোমরা জানো, আর বাকিগুলা ক্লায়েন্ট। তো আমরা সেগুলা নিয়ে একটা একটা করে আলোচনায় আসবো আজকে। তো নেটওয়ার্কে ব্যবহৃত হার্ডওয়্যার গুলো হচ্ছে এটা, আর সফটওয়্যার তো ভেরা একটা সিস্টেম যেটা দিয়ে নেটওয়ার্কিংটা করা হয়। তো সংজ্ঞাটা মুখস্থ করবা। এরপরে আসো কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ বা নেটওয়ার্ক কেন প্রয়োজন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেটওয়ার্কের উদ্দেশ্যটা কি? যারা আমরা এর আগে মনে হয় এই জিনিসটা একটু আলোচনা করছিলাম। নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে মূল তিনটা ভেরা, এই তিনটা পয়েন্ট হাইলাইট করতে হবে তোমাদের, এবং এটার মধ্যে কথাগুলা তুমি নিজে বানায় লিখতে পারো। আমি একটু বুঝায় বলি, তোমরা একটু বলো তো ভেরা, তিনটা জিনিস কম্পিউটার, একাধিক কম্পিউটারের মধ্যে কানেক্টিভিটি প্রয়োজন কেন? সাপোজ ধরো আমাদের কোচিং সেন্টারে তিনটা পিসি আছে। এই তিনটা পিসির মধ্যে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করছি, একটা ওয়াইফাই সিস্টেম আছে, এবং একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কানেক্টেড। বলো কানেকশন করে লাভটা কি, উদ্দেশ্যটা কি? কেউ কি বলতে পারবা? তিনটা লাভ আছে। এক নাম্বার হচ্ছে, এক হচ্ছে ইনফরমেশন রিসোর্স শেয়ার। ভালো করে শুনুন, মানে একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার আমি ডাটা সেন্ড করতে পারি। ধরো আমার যে নোটস গুলা আছে, আইসিটির যে নোটস গুলা, সেই নোটগুলা এই কম্পিউটারটায় আছে। এখন আমি এই কম্পিউটারে বসে আছি, আমি এই মুহূর্তে এটা চাই। নেটওয়ার্কের আওতায় থাকলে হয় কি, আমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে অ্যাক্সেস করে এই ইনফরমেশন গুলা নিয়ে আসতে পারবো। সবাইকে আমার কথা বুঝছো? এই জিনিসটা হচ্ছে ইনফরমেশন রিসোর্স শেয়ার। অথবা আমার যদি এখানে কোনো একটা ফাইল পাঠানোর দরকার হয়, আমি সরাসরি এটাকে ফাইলটা পাঠাইতে পারবো। ক্লাসের সবাই বুঝছো এক নাম্বার পয়েন্ট? এবারে আসো দুই নাম্বার পয়েন্ট, সফটওয়্যার রিসোর্স শেয়ার। সাপোজ নেটওয়ার্কের আওতায় থাকলে, সাপোজ এই কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে। এখন যদি কম্পিউটারগুলো নেটওয়ার্কের আওতায় থাকে, আমি কিন্তু এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ঢুকে ওই সফটওয়্যারটা ইউজ করতে পারবো।
তোমরা জানো কিনা বিভিন্ন কোম্পানিতে একটা সফটওয়্যার ইউজ হয়, সেটা হচ্ছে ট্যালি সফটওয়্যার। ট্যালি সফটওয়্যারটা কি করে, অ্যাকাউন্টিং যারা পড়ে তারা ভালো জানবে, ডেবিট ক্রেডিট মানে কত টাকা কোম্পানিতে আসলো, কত টাকা খরচ হইলো, এই হিসাবগুলা করে। তো এই সফটওয়্যার গুলা একটা পিসিতেই কিন্তু ইনস্টল করা যায়, একাধিক পিসিতে ইনস্টল করা যায় না, মানে নর্মাল সফটওয়্যার না। তো ধরো এই ট্যালি সফটওয়্যারটা এই জায়গায় ইনস্টল করা আছে, তো এই দুটাতে কিন্তু ইনস্টল করা নাই, কিন্তু তিনজন অ্যাকাউন্টেন্ট আছে ধরো আমাদের, তো এই কম্পিউটার ইনস্টল করা আছে, ও কিন্তু এইখান থেকে এখানে অ্যাক্সেস নিয়ে সফটওয়্যারটা ইউজ করতে পারে। তো এটাকে আমি বলি হচ্ছে সফটওয়্যার রিসোর্সের শেয়ার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। সাপোজ এই কম্পিউটারে একটা প্রিন্টার স্যার কানেক্ট করা আছে। বলো ভাইয়া। স্যার একাধিক কম্পিউটার যদি আমি সফটওয়্যারটা ইনস্টল করতে চাই কি প্রবলেম হবে? প্রবলেম দাম ভাইয়া, ট্যালি সফটওয়্যারটা 1.5 লাখ টাকা দাম, বুঝছো? আমি 3টা দিলে 4.5 লাখ টাকা খরচ হবে। তো আমি যদি আচ্ছা নেটওয়ার্কের আচ্ছা আওতায় বসে, মানে ব্যাপারটা হচ্ছে একজন ওইখানে গিয়া ওরে সরাইয়া দিয়ে বসতে হবে যে ভাই সরেন আমি এটা কাজ করি, এটা না করে ওর কাজ করতেছে, ওর কম্পিউটারে ঢুকে ও এই কাজটা করতে পারে। এটা হলো সুবিধা, টাকায় লাভ হবে। সবাই কি জি বুঝতেছো স্যার। আমার কথা? জি স্যার। থার্ড পয়েন্ট হচ্ছে এইখানে একটা প্রিন্টার হ্যাঁ, কানেক্ট করা টেলি আছে। সফটওয়্যার কি অফিস থেকে ব্যবহার করা হয়? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি যত অফিস দেখবা, এই ট্যালি একটা বিখ্যাত সফটওয়্যার, মানে এইটা মনে হ্যাঁ, হয় চাচ্চুর অ্যাকাউন্টিং এ কম্পিউটারটা বাংলাদেশের, দেখছিলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই সফটওয়্যারটা বাংলাদেশের সব কোম্পানিতে ইউজ হয়। তো যাই হোক, তো হার্ডওয়্যার রিসোর্স শেয়ার হলো, সাপোজ এরকম একটা প্রিন্টার এখানে কানেক্ট করা আছে, তুমি ধরো এই কম্পিউটারে বসে আছো, তোমার একটা প্রিন্ট করা দরকার। তো নরমালি যদি নেটওয়ার্ক না থাকে, তোমাকে কি করতে হবে, এখান থেকে পেন ড্রাইভ দিয়ে ডাটাটা নিয়ে এখানে এটা কপি কইরা তারপরে তোমাকে প্রিন্টটা করতে হবে। নেটওয়ার্কে থাকলে সুবিধা কি, তুমি জাস্ট প্রিন্ট কমান্ড দিয়ে দিবা, এখান থেকে এখানে চলে যাবে, তো এখান থেকে এই নেটওয়ার্কে প্রিন্টও হয়ে যাবে, তুমি খালি প্রিন্টটা নিয়ে আসো। তো একটা প্রিন্টার বা একটা হার্ডওয়্যার আমি কিন্তু এই 3টা কম্পিউটারের সাহায্যে শেয়ার করতে পারলাম। তো এই প্রসেসটার নাম হলো হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। তো মূলত এই 3টা কারণে আমরা নেটওয়ার্ক করি, নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে এই 3টা। তুমি হ্যাঁ ভিতরের পয়েন্ট বানায় লেখো, সমস্যা নাই, কিন্তু এই 3টা কথা তোমার থাকতে হবে, এটা বানাইতে পারবা না। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? হ্যাঁ, আর আমি যে পয়েন্টগুলোর কথা বলবো সেইগুলাই কিন্তু তোমাদের পড়তে হবে, অনেক পড়া আছে। আর অবশ্যই ভাইয়া, মানে চ্যাপ্টার 2 এর জন্য তোমরা ভালো করে শুনো, চ্যাপ্টার 2 এর জন্য কিন্তু তোমরা লেকচার শিটটা অবশ্যই কালেক্ট করবা, আইদার কোচিং থেকে করো অথবা জিমেইলের মাধ্যমে নাও, তোমাদের কিন্তু এটা শিটটা কালেক্ট করতেই হবে। তো অনেকে বোধহয় চাইছিলা, যাই হোক আমাকে আজকে বইলো, আমি আজকে ডাটাটা নিয়ে রাখবো না, তো যাদের যাদের প্রয়োজন আমি আজকেই পাঠিয়ে দিব। আর তোমরা যারা হার্ড কপি কালেক্ট করতে পারবা কোচিং থেকে এসে কালেক্ট করো। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। এবারে আসো নেটওয়ার্কের প্রকারভেদ। হ্যাঁ, বৃহস্পতিবার আসবো। আচ্ছা ভাই, আমাকে ফোন করে আইসো আর কি, হ্যাঁ আসার আগে আমাকে একটা ফোন করো। ওকে ভেরা, নেটওয়ার্ক অনেক ভাবে মানে বিভক্ত, মানে ভাগ করা যায়। মানে এখানে বলা হয়েছে যেমন নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতি, সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো, ব্যবহৃত প্রোটোকল, কে ইউজ করতে পারবে, নেটওয়ার্কের মালিকানা, এই 4 ভাবে নেটওয়ার্কের প্রকারভেদ করা যায়। তো একটা একটা করে আসি আমরা। প্রথমত হচ্ছে ভেরা, নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতিতে কত ভাগে ভাগ করা যায়? মোট 5 ভাগে। এরা নামগুলা মুখস্থ রাখবা, সংক্ষেপ নামগুলা: প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। এর মধ্যে অনেকগুলা বইতে ভেরা এই ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা আসলে নাই, অনেকগুলা বইতে মনে হয় 4টা ভাগে ভাগ আছে। আমি কি ঠিক বলছি? কারো কাছে কি অন্য বই আছে ফরহাদ মঞ্জুর স্যারের বই ছাড়া? অন্যান্য বইতে বোধহয় পয়েন্ট 4টা আছে, মানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা নাই। জি স্যার। তো আচ্ছা, যাই হোক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা অ্যাজ মানে লোকাল এরিয়া নেটওয়ার্কের মতোই, মানে একটা ক্যাম্পাসে যেটা হয়, মানে অনেকগুলো বিল্ডিং থাকে না,
তোমরা কি দেখছো বিভিন্ন কলেজেই তো এখন আছে, ন্যাশনাল আইডিয়াল কলেজে তো অনেকগুলা বিল্ডিং, তো ইউনিভার্সিটি গুলাতেও এরকম আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকে। তো সেটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের আওতায় পড়ে, দ্যাট ইজ ওয়াই এটাকে আলাদা লেখা হয়নি। ভেরা, আমরা একটু বুঝায় বলি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান এটা মূলত ইউজ হয় কোথায় কোথায় বলতো? ব্লুটুথ এবং ওয়াইফাই সিস্টেমে। সবাই কি বুঝতে পারো? মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছি যে পার্সোনাল যে ডিভাইস গুলা, সেই জিনিসগুলা মূলত আমাদের কানেক্টিভিটি থাকে তার মধ্যে। যেমন দুইটা স্মার্টফোনের মধ্যে ব্লুটুথের মাধ্যমে আমরা কানেক্টিভিটি তৈরি করি, অথবা ওয়াইফাই এর মাধ্যমে একাধিক স্মার্টফোনে আমরা নেটওয়ার্কের আওতায় আসি। তো এই জিনিসগুলোকে আমরা বলবো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। এরপরে চলে আসো লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা যেটা বুঝি যে সাপোজ একটা অফিস বা একটা ধরো যে একটা বিল্ডিং এর মধ্যে আমরা একটা এমন নেটওয়ার্ক তৈরি করলাম, সেটা ওয়্যার হইতে পারে অথবা ওয়্যারলেস হইতে পারে। সেখানে সাপোজ আমাদের কোচিং এর কথাই বলি, এখানে সাপোজ 5টা রুম আছে। এই 5টা রুমে আমরা যদি কেবল বলতো ভেরা, নেটওয়ার্কের জন্য কোন কেবল ইউজ হবে? ল্যানের জন্য লাস্ট 3 ক্লাস পারার কথা। হ্যাঁ, কয় কি খরচে পাগল হয়ে যাব, টুইস্টেড পেয়ার কেবলই হয়। আর মূলত ভেরা এটাতে ইউজ হয় হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার, এসটিপি। মনে আছে তোমাদের বলছিলাম এটাকে মূলত ল্যান কেবল বলে। তোমরা যারা ভেরা আজকের ক্লাসে মনে হয় কয়েকজন নতুন জয়েন করছো, তাই না? আমাকে একটু বলো কারা কারা আজকেই ফার্স্ট জয়েন করছো। কয়েকজন। ভাই আমি রাফি। স্যার আমি। হ্যাঁ, রাফি ভাই আমি। আচ্ছা, 1 2 3 4 স্যার আমি। ঠিক আছে, তোমাদের জন্য একটু 6 জন হয়ে গেল। ওকে, ঠিক আছে। তোমরা যারা নতুন জয়েন করছো তাদের জন্য একটু বলি, শুনো। সেটা হচ্ছে এই ব্যাচে আমি যেটা পড়াইছি সেটা হলো চ্যাপ্টার 3 এর শুরু থেকে লজিক গেট পর্যন্ত। তো তারপরে শুরু করছি চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর 3টা ক্লাস হয়েছে, ডেটা কমিউনিকেশন পড়াইছি। আমার মতে তোমরা যারা এই ব্যাচে জয়েন করছো তারা আমাকে একটু বইলো, তাহলে আমি আইসিটি গ্রুপে জয়েন করে দিব। তোমরা এই ডেটা কমিউনিকেশনের 3টা ক্লাস দেখো। মানে এই 3টা আমার মনে হয় যে এক্সট্রা ক্লাসের প্রয়োজন নাই, কারণ হলো যে এটা পুরাটি থিওরিটিক্যাল ক্লাস। আই থিঙ্ক তোমরা যদি লেকচারটা শুনো তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারবা। আর নেটওয়ার্কিং এর উপরেও আজকের পরে আরো 2টা ক্লাস হবে, সো এটা তোমরা পাচ্ছ। তাহলে চ্যাপ্টার 2 মোটামুটি করা হয়ে যাবে। আর চ্যাপ্টার 3 এর এরপরে আমি চ্যাপ্টার 3 এর বাকি অংশটা পড়াবো, কিন্তু তার আগে তোমাদের 2টা টপিক পড়তে হবে যারা নতুন, নাহলে তোমরা পরের টপিকগুলো বুঝতে পারবে না। এটা হইলো লজিক গেট আর বুলিয়ান অ্যালজেব্রা, এই 2টা টপিক পড়তে হবে, যেটা আমি অলরেডি ওদের পড়াইছি। তাহলে তোমরা ওই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের এক্সট্রা ক্লাস দিই, যেন তোমরা ওই টপিকগুলা, সামনের টপিকগুলা বুঝতে পারো। সবাইকে আমার কথা বুঝছো আমি কি বলছি? জি ভাই। মানে বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট এই টপিকটার উপরে আমি এক্সট্রা ক্লাস দিব না। তো ওইটা করার পরে ততদিনে আমি মোটামুটি এই ব্যাচে, শিডিউল ব্যাচে চ্যাপ্টার 3 এর যে পরের পোর্শন গুলো আছে, এনকোডার, ডিকোডার, অ্যাডার এবং রেজিস্টার, এই 3টা পার্ট বাকি আছে। ওই 3টা পার্ট কিন্তু তোমরা বুঝতে পারবে না যদি আমি লজিক গেট তোমাদের না পড়াই। তো তার আগে তোমাদের এই এক্সট্রা ক্লাসগুলো নিয়ে নিব। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? ভাই চ্যাপ্টার 3 এর ম্যাথের কি কোন শীট দেওয়া হয়েছিল আমাদের? চ্যাপ্টার 3 এর ম্যাথের কোন শীট? হ্যাঁ দিছি আমি। চ্যাপ্টার 3 এর 2টা শীট দিছি বোধহয়। তো তোমাদের সেটাও আমি দিব না, কিন্তু শীটের চেয়ে বড় কথা হইলো তোমাকে আগে ক্লাসগুলোই করতে হবে, নাইলে কিচ্ছু বুঝবা না। বুঝতে পারছো আমার কথা? জি ভাই। মানে চ্যাপ্টার 3 এর ফার্স্ট পার্ট না, কিন্তু সেকেন্ড পার্ট। আর আরেকটা কথা আমি বলে দিই, সেটা হলো চ্যাপ্টার 3 এর ফার্স্ট পার্টটা তোমরা যারা নতুন জয়েন করছো তাদেরকে আমি পরে পড়াবো। মানে সাপোজ এই চ্যাপ্টার 2 শেষ হবে, 3 শেষ হবে, তারপরে আমি তোমাদেরকে সেই রিপিট, যারা যারা পরে জয়েন করছে, এই ক্লাসেও মনে হয় আরো কয়েকজন আছো যারা
একটু পরে জয়েন করছো কোর্সে, তো তাদেরকে আমি ওইটা আবার রিপিট করাই দিব। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে ব্যাচটা আমি রাউন্ড করব, মানে শেষ হওয়ার পরে আবার আগেরটা পড়াই দিব। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো কি বলছি? জি ভাই, আপনি মানে আপনি নিউমারিক যে ব্যাপার স্যাপারগুলো ওগুলো বলতেছেন তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওই কি জানি বলে, চ্যাপ্টার 3 এর ফার্স্ট অংশতে আছে সংখ্যা পদ্ধতি, ওই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলা আমি পরবর্তীতে আবার পড়াই দিব তোমাদের, চিন্তা নাই। ওকে, তো আমি আজকের পড়ায় কন্টিনিউ করতেছি। আমরা পড়তেছিলাম যে নেটওয়ার্কের প্রকারভেদ। আমার মতে তোমরা না এইভাবে যদি পড়ো তাহলে সবচেয়ে বেস্ট হয়, কম সময়ে তুমি দ্রুত গতিতে মানে অনেকটুকু পড়া আগায় যাবা তুমি যদি এইভাবে পড়ো। ভালো করে খেয়াল করো, তুমি যদি তুলনামূলক এই আলোচনাটা পড়ো, ল্যান, ম্যান এবং ওয়ানের মধ্যে পার্থক্য দেওয়া হয়েছে, তাহলে কিন্তু দেখো তোমার তিনটাই পড়া হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল আসো ল্যান, মানে অত্যন্ত সীমিত এলাকা নিয়ে এই নেটওয়ার্কটা গঠিত। এটার নাম হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। এর সর্বোচ্চ বিস্তৃতি হলো 1 কিলোমিটারের মধ্যে হয়। পয়েন্টগুলো বুঝো। ওয়্যার এবং ওয়্যারলেস কমিউনিকেশন দুইটাই সম্ভব। ওয়্যার কমিউনিকেশন কি, মানে টুইস্টেড পেয়ার কেবল দিয়ে করি আমরা। আর তারবিহীন প্রযুক্তি বলতে এখানে মূলত ওয়াইফাই বোঝানো হয়েছে। তো অথবা অনেক সময় কিন্তু আমরা ওয়াইম্যাক্স টেকনোলজিও ইউজ করি, সাপোজ যদি এটা অনেক বড় হয়। যেমন বুয়েটের কথা আমি বলতে পারি, বুয়েটের একটা নেটওয়ার্ক আছে, সেটা কিন্তু একটা ওয়্যার কমিউনিকেশন, মানে তারা পুরা ক্যাম্পাসের ভিতরে এরকম অপটিক্যাল ফাইবার কানেকশন নিয়ে রাখছে, তারপরে যেই যেই বিল্ডিং এর ডাটা লাগবে ওইখান থেকে কানেক্টিভিটিটা তৈরি করছে। এই কারণে ওদের স্পিড কিন্তু অনেক বেশি। তো এখানে যেগুলো ইউজ হয়, কোয়েক্সিয়াল কেবল ইউজ হয়, টুইস্টেড পেয়ার কেবল ইউজ হয়, অপটিক্যাল ফাইবার সেগুলো বলা হয়েছে। আর তারবিহীন মাধ্যমে মাইক্রোওয়েভ মানে রেডিও ওয়েভ ইউজ হয়। তো এই জিনিসগুলো একটু মনে রাখো। আর ল্যান হচ্ছে একটা একক নেটওয়ার্ক, একটা সিঙ্গেল নেটওয়ার্ক। মানে এই নেটওয়ার্কের মানে ভালো করে বুঝো, যারা একক নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে যে একটা নেটওয়ার্কেই কিন্তু সবাই কানেক্টেড হয়। আর আমরা যেটা ইউজ করি, সাপোজ মোবাইল ডাটা, ভেরা এটা কি একক নেটওয়ার্ক? আমরা যে মোবাইল ডাটাটা ইউজ করি সেটা কিন্তু একক নেটওয়ার্ক না, এটা আলাদা আলাদা স্টেশন আছে। খেয়াল করো, আমি যে রবির মোবাইল ডাটাটা ইউজ করতেছি, এই শাহজাহানপুরে বসে আমি যে নেটওয়ার্কটা ইউজ করতেছি সেটা হয়তো কোনো একটা বাসার ছাদের এই মাইক্রোওয়েভের সাথে আমার মোবাইলটা কানেক্টেড। কিন্তু যখন আমি বাসায় চলে যাই, যারা এটা কিন্তু মানে ওই নেটওয়ার্ক স্টেশনের সাথে কানেক্টেড থাকে না, অন্য কোনো একটা নেটওয়ার্ক স্টেশনের সাথে কানেক্টেড থাকে। তো এটা কিন্তু একক নেটওয়ার্ক না। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। ওকে, তো এটার ব্যয় তুলনামূলকভাবে অনেক কম। আর ডেটা প্রবাহের স্পিডটা মনে রাখবা, সেটা হলো 10 এমবিপিএস থেকে ম্যাক্সিমাম 100 এমবিপিএস। এরপরে চলে আসো ম্যান। ম্যান বলতে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বোঝাচ্ছি। যারা তোমরা কি ওই কিউবি বা বাংলা লায়ন ইত্যাদি ইউজ করছো? জি ভাইয়া। জি ভাই। তো এইগুলা ছিল হচ্ছে মূলত মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কিন্তু বর্তমানে আসলে যেটা হয়েছে যে আমরা মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে আসছি। তো মোবাইল নেটওয়ার্ক কিন্তু সারা বাংলাদেশ জুড়েই বিস্তৃত। তো সেক্ষেত্রে এটা মেট্রোপলিটন না হয়ে মানে এটা আসলে কি, আমি যদি বলি যে দেশ বা একটা সিটি, তো এই সিটিও না, কি বলবো, দেশকে কি বলবো, কান্ট্রি। তো কান্ট্রি এরিয়া নেটওয়ার্ক হয়ে গেছে আর কি। তো মেট্রোপলিটন বলতে আমরা একটা শহর বুঝি। তোমরা হয়তো মনে আছে যে বাংলা লায়ন বা কিউবি এটা শুধু ঢাকায় বা চিটাগাং এরকম যেই শহরে কানেক্টিভিটি আছে ওই শহরে কিন্তু চলতো। সবাই কি বুঝতে পারছো? তোমরা কি ওই বাংলা লায়নের বা কিউবির মডেম দিয়ে কানেক্টিভিটি করছো কখনো, ইউজ করছো? জি ভাইয়া। জি ভাই। যাই হোক, তো এর বিস্তৃতি বলছে সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত, যেখানে এটা 1 কিলোমিটার ছিল। এইটাও তার আর তারবিহীন দুইটা মাধ্যমে ইউজ হয়। প্লাস হচ্ছে একাধিক ল্যান মানে কানেক্টিভিটির মাধ্যমে একটা ম্যান তৈরি হয় আর কি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়। অবশ্যই এটার ব্যয় অনেক বেশি হবে, তোমরা বুঝতেই পারো,
কারণ এটার জন্য আমাকে একটা স্টেশন স্থাপন করতে হয় যা পুরা শহরকে একটা নেটওয়ার্কের আওতায় আনে। স্পিড কিন্তু এই ল্যানের চেয়ে অনেক বেশি, দেখো 10 Mbps থেকে 10 Gbps পর্যন্ত হয়। তো এটা অনেক স্পিড, কারণ হচ্ছে যে অনেক সাবস্ক্রাইবারকে এই ডাটাটা দিতে হয়। মানে তুমি কিন্তু 10 Gbps পাবা না, একটা সার্টিন এরিয়াতে হয়তো 10 Gbps দিয়ে রাখে। তো তুমি যদি 100 জন সাবস্ক্রাইবার হয় সেখানে, তাহলে এই 10 Gbps কে 100 দিয়ে ভাগ করলে তো ম্যাক্সিমাম 100 Mbps পাওয়া যাবে, তাও অনেক বেশি। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাই। ওকে ওকে, দেন হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে আমি ইন্টারনেট বলতেছি যা ভৌগোলিক সীমারেখার বাইরে, মানে এর বিস্তৃতি কোনো সীমারেখা দিয়ে আবদ্ধ নয়। তার মানে তুমি বাংলাদেশ থেকে বা ঢাকা থেকে তুমি নিউ ইয়র্কের তোমার ফ্রেন্ডের সাথেও কথা বলতে পারবা, এই নেটওয়ার্কটাকে আমরা ওয়ান বলতেছি। এবং অবশ্যই এইটা কি হবে বলতো, এটা তারবিহীন আর তারযুক্ত উভয় হয় এইভাবে। সাপোজ তুমি যদি ওয়াইফাই এ কানেক্ট থাকো বা তুমি যদি বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করো, তাহলে তুমি তারযুক্ত কমিউনিকেশনে থাকলা। আর সেইটা হয়তো মানে তোমার ফ্রেন্ডের কাছে গেল হচ্ছে মাইক্রোওয়েভের মাধ্যমে বা স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে। তো এই কারণে এটা তার আর তারবিহীন দুইটাই হয়। তো এরপরে বলা হয়েছে অবশ্যই এটার মানে ব্যয় কিন্তু অনেক বেশি হবে এবং এর স্পিড হলো সর্বোচ্চ প্রায় 100 Gbps পর্যন্ত হয়ে থাকে। তাহলে তোমরা যদি এই তুলনামূলক আলোচনাটা করে নাও, তাহলে কিন্তু একই সাথে তোমার ল্যান, ম্যান এবং ওয়ান পড়া হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাই। ওকে, এখানে একটা ওয়ান এর চিত্র দেখানো হয়েছে। সাপোজ ধরো যে এটা হলো একটা স্যাটেলাইট ডিশ। মানে এই দুটাকে কি বলে বলতো? এই দুটার নাম আছে, আমি নামটা বলছিলাম তোমাদের। না ভাইয়া, এই দুটার নাম হলো আর্থ স্টেশন। ট্রান্সডিউসার। আর্থ স্টেশন মানে স্যাটেলাইটের সাথে যেটা যোগাযোগ রক্ষা করে সেটাকে আর্থ স্টেশন বলা হয়। তো তোমরা অনেকেই জানো কিনা, মানে আমার চাকরি লাইফের প্রথম যে এটা হয়েছে, মানে বুয়েট থেকে পাশ করার পরে প্রথম যে আমি চাকরিটা পাইছিলাম সেটা এনটিভিতে ছিল। এনটিভিতে তোমাদের আর্থ স্টেশন ইঞ্জিনিয়ার হিসেবেই আমি চাকরিটা পাইছিলাম, যদি এটা করি নাই কারণ আমি অ্যাপেক্স গ্রুপে জয়েন করছিলাম। তো আর্থ স্টেশনের কাজটা হলো মানে মূলত স্যাটেলাইটের সাথে মানে সিগন্যালটা যে আসে সিগন্যালটা করার কাজ। আমার একটা বন্ধু চাকরি করছে, তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কাজটা কি, তোর মানে প্রতিদিনের কাজ কি ছিল। তো ও বলতেছিল যে 8 ঘন্টা করে এনটিভি দেখা, এটাই কাজ ছিল খালি। মানে সিগন্যালটা ঠিক মতো আসতেছে কিনা, তো ওইটাকে সিগন্যালটাকে ঠিক করে দেওয়া, কয়েকটা নব ঘুরাইলে মানে ধরো যে সিগন্যালটা ভালোভাবে আসে, কোনো নয়েজ থাকলে সেটাই করা। মানে খুব সিম্পল কাজ, মানে যেটা হয়তো কোনো ইঞ্জিনিয়ার লাগবে না করতে, কিন্তু ওরা এরকম 3 জন ইঞ্জিনিয়ার শিফটিং ডিউটি হিসেবে রাখছে। মানে 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা 24 ঘন্টায় 3 জন আর্থ স্টেশন ইঞ্জিনিয়ার রাখে যারা এই কাজটা করে। তো প্রতিদিন এসে 8 ঘন্টা টিভি দেখে বসে বসে। তো এই হইলো মানে তুমি চাকরি বাকরি শেষ করে, মানে সরি পড়াশোনা শেষ করে তুমি এই ধরনের চাকরি পাবা বাংলাদেশে। বুঝতে পারছো? তো আমার ওই বন্ধু 3 মাস পরে আর চাকরি করেনি। যাই হোক, তো আমরা ল্যান, ম্যান এবং ওয়ানটা শিখলাম। এবারে চলে আসো দ্বিতীয় ভাবে কিভাবে আমরা নেটওয়ার্ককে ভাগ করতে পারি। তো সেইটা পড়ার আগে আই থিংক আমার তোমাকে শেখানো উচিত যে কিভাবে নেটওয়ার্ক আসলে কানেক্টেড থাকে বা নেটওয়ার্ক টপোলজি। তো আমরা একটু সেইটাই আগে আসতেছি। মানে বইয়ের সিকোয়েন্সটা যদি এইভাবে দিত, আমি যেই স্টাইলে পড়াচ্ছি তাইলে তোমাদের একটু বুঝতে মনে হয় সুবিধা হবে। তো আমি সেটা একটু আলোচনা করে নিচ্ছি। প্রথমত হচ্ছে নেটওয়ার্কের কাজগুলা কি কি, সবাই দেখে নাও। প্রথমত এখানে নেটওয়ার্কের কাজ বলা হয়েছে, কাজগুলো একটু দেখে নাও। কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত, একাধিক ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান করে। নেটওয়ার্ক যুক্ত প্রত্যেকটা কম্পিউটারকে কোনো দামি যন্ত্রপাতি মানে একটা হার্ডওয়্যার শেয়ার করার সুযোগ দেয়।
তারপরে ডাটা কোনো সফটওয়্যার না থাকলে দেখো ওই কথাগুলাই বলছে। এটা হলো হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, আর এটা কি বলতো, সফটওয়্যার রিসোর্স শেয়ার। সবাই কি আমার কথা বুঝতেছো? আর এটা হলো ইনফরমেশন রিসোর্স শেয়ার। দেখো ওরাও কিন্তু বানায় বানাই লিখছে, নাথিং এলস। তারপরে বলছে নেটওয়ার্ক বিশ্বের যে কোনো প্রান্তের অবস্থানরত বন্ধু বান্ধবের সাথে যোগাযোগের সহায়তা করে। এগুলো বানায় লিখতে পারবা আই থিঙ্ক। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যে পরীক্ষার প্রবেশপত্র তোমরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়, এখন তো অনেক কিছুই, মানে এইটা যখন লেখা হয়েছে তখন হয়তো তোমরা এত কিছু বুঝতা না। আই গেস এখন মনে হয় তোমরা অনেক কিছুই বুঝতে পারবে। এখানে বলতেছে যে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা পরীক্ষার ফলাফল অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে পাওয়া যায়। তো এখন তো আমরা পড়াশোনাই করতেছি ভাইয়া এর মাধ্যমে। যাই হোক, চাকরি প্রার্থীরা সহজেই এভাবে নিয়োগপত্র সংগ্রহ করতে পারে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে। দেশ বিদেশের এখন চিকিৎসা সেবাও নেওয়া যাচ্ছে, যেটা কিনা তোমরা অলরেডি দেখতেছো। ভার্চুয়ালি এখন অনেক ডাক্তার পেশেন্ট দেখেন। তো এই সুবিধাগুলো একটু লিখবা, নেটওয়ার্কের সুবিধাগুলো কি কি। এরপরে আসো নেটওয়ার্ক টপোলজি। তোমাদের নেটওয়ার্কের মধ্যে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। প্রথমত আমরা পড়ছি নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক কেন লাগে, উদ্দেশ্যটা কি, নেটওয়ার্কের কাজ, নেটওয়ার্কের প্রকারভেদ। এখন আমরা পড়তেছি নেটওয়ার্ক কিভাবে কানেক্টেড থাকে বা নেটওয়ার্ক টপোলজি। তো প্রথমত যেটা বলা হয়েছে সেটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটার গুলা কিভাবে যন্ত্রপাতির সাহায্যে, মানে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কিভাবে যুক্তি নির্ভর সুনিয়ন্ত্রিত পথের পরিকল্পনা, এই টোটাল ধারণাটাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। সংজ্ঞাটা ভাইয়া মুখস্থ লিখতে হবে, কারণ স্যাররা কিন্তু বইয়ের সংজ্ঞা লিখলে পছন্দ করেন, তুমি নিজে বানায় লিখলে সেটা অবশ্যই ভালো হবে না। তো তুমি পুরাটা দরকার নাই, তুমি এই নীল কালারে যে লেখাটা এইটাকে মুখস্থ করার চেষ্টা করো, নেটওয়ার্ক টপোলজির সংজ্ঞা। এবারে আসো নেটওয়ার্ক কিভাবে কানেক্টেড থাকে। এটা মূলত 5 প্রকার এবং এর সাথে একটা হাইব্রিড টপোলজি যোগ করে। হাইব্রিড মানে হচ্ছে যে এই উপরোক্ত 5টা যদি মেশানো থাকে তো সেটাকে আমি হাইব্রিড বলবো। তো নেটওয়ার্ক টপোলজি হচ্ছে 6 প্রকার। প্রথমত হচ্ছে বাস, স্টার, রিং, ট্রি, ম্যাশ এবং হাইব্রিড। তো একটা একটা করে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে বাস টপোলজি। তো বাস টপোলজিটা একটু চিত্রটা দেখো তাহলে বুঝতে পারবা। বেড়া বাস টপোলজিতে একটা এরকম মেইন কেবল থাকে, এটাকে বলা হয় বাস কেবল আর কি, বা বাস নেটওয়ার্ক। এই তারটাই হচ্ছে মূল। তো এই তারের সাথে বিভিন্ন ডিভাইস কিন্তু কানেক্টেড থাকে। দেখো এটা হচ্ছে মূল সার্ভারটা, ফাইল সার্ভার। মানে একটা অফিসের সমস্ত ডেটা কিন্তু একটা নির্দিষ্ট কম্পিউটারে আইসা সেভ থাকে, এটাকে সার্ভার পিসি বলে। জানো কি এটা সবাই, ক্লাসের সবাই? জি ভাইয়া। ভেরা মানে সাপোজ আমি একটা জিনিস বলি, সাপোজ একটা ব্যাংকের কথা যদি বলি, তো একটা ব্যাংকে এরকম ধরো অনেকগুলা পিসি কানেক্টেড আছে যারা বসে আছে এরকম। তো এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাকে বলো যে একজন কাস্টমারের লেনদেন যা হয়েছে সব কি ডাটা লস্ট হয়ে যাবে না? তো এই কারণে এই সুরক্ষার জন্য করা হয় কি, এখানে একটা মেইন সার্ভার পিসি, যেটাই আমি এখানে কাজ করি এই ডাটাটা এই সার্ভার পিসিতে এসে জমা হয়ে যায়। এবং সার্ভার পিসিটা শুধুমাত্র মানে স্টোরেজের জন্য ইউজ হয়, এটাতে কোনো কিন্তু মনিটর টনিটর কিচ্ছু থাকে না, শুধুমাত্র একটা পিসি থাকে যা কিনা, এবং বিশাল একটা স্টোরেজ থাকে, সাপোজ টেরাবাইটেরও উপরে বা এত বড় একটা স্টোরেজ থাকে যা প্রত্যেকটা পিসির ডাটাকে স্টোর করে রাখে। এবং ব্যাংকাররা যারা করে প্রতি মাসের ডাটা এরকম আলাদা একটা হার্ড ড্রাইভ রেখে দেয়, আবার নতুন একটা হার্ড ড্রাইভ প্রতি মাসে আলাদা আলাদা করে এভাবে ইনসার্ট করে রাখে। সবাই কি বুঝতে পারছো? আর এই নেটওয়ার্কে আমি যদি একটা মডেম দিয়ে রাখি, তো মডেম দিয়ে রাখলে হবে কি বলতো, পুরো নেটওয়ার্কে কি ইন্টারনেট চলে আসবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? আমি যদি এখানে একটা মডেম কানেক্ট করে রাখি, আর সাপোজ এখানে আমি একটা প্রিন্টার কানেক্ট করে রাখলাম, তাহলে কারো যদি প্রিন্টের প্রয়োজন হয় তাহলে এখান থেকে প্রিন্ট দেয়, প্রিন্টারে প্রিন্ট হয়ে যায়, সে প্রিন্টটা কালেক্ট করে নিয়ে আসে। তো এই
ধরনের নেটওয়ার্কটাকে এই যে এটা অনেকটা এটা একটা বাস মানে বাস স্টেশনের মতো, এই কারণেই মূলত এটাকে বাস নেটওয়ার্ক বলা হয়। আর প্রত্যেকটা কম্পিউটার হচ্ছে এক একটা ওয়ার্ক স্টেশন। আর ভেরা এই যেই জায়গায় কানেক্টেড থাকে প্রত্যেকটা স্টেশন, এগুলাকে এক একটা নোড বলা হয়। তো বাস নেটওয়ার্ক সম্পর্কে একটু পুরোটা বলি। বাস নেটওয়ার্কে এরকম একটা নেটওয়ার্ক কেবল থাকে যেখানে কম্পিউটার, প্রিন্টার, মডেম এবং সার্ভার পিসি কানেক্ট করা থাকে। সাপোজ এই ওয়ার্ক স্টেশনটা, ভালো করে শোনো, ওয়ার্ক স্টেশন থেকে কোনো একটা ডাটা পাঠানোর প্রয়োজন হইল এই সার্ভারে, তো এখান থেকে ডাটাটা এখানে চলে আসে, তারপরে এই সার্ভারে জমা হয়। তো আবার এখান থেকেও যদি কোনো ডাটা সার্ভারে পাঠানোর দরকার হয়, এখান থেকে চলে আসে সার্ভারে জমা হয়। তো তোমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা পদ্ধতির বর্ণনা দিতে হবে এবং সুবিধা আর অসুবিধাটা জানতে হবে, যে বাস নেটওয়ার্কের সুবিধা কি অসুবিধা কি। আসো আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথমত আসো বাস নেটওয়ার্কের সুবিধা। কেউ কি এমনি বানায় বলতে পারবা বাস নেটওয়ার্কের কি মনে হয় সুবিধাগুলা কি কি? ভেরা, বাস নেটওয়ার্কের সুবিধাটা হইলো, হ্যাঁ বলো বলো। মানে কম্পিউটার মনে হয় একটা নষ্ট হলে তো আর মানে অন্যগুলার কিছু হয় না, মানে অসুবিধা হয় না কোনো। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, খুব ভালো একটা কথা বলছো। কম্পিউটার একটা নষ্ট হইলে পুরো নেটওয়ার্কের কোনো সমস্যা নাই, বাকিরা ঠিক মতো চলবে। ইজিলি একটা কম্পিউটার ইনসার্ট করা যায়, একটা নোড লাগাই দিয়ে আমি ইনসার্ট করে দিতে পারবো। অথবা একটা কম্পিউটার, একজন চাকরি ছেড়ে চলে গেছে, কম্পিউটারের দরকার নাই, তো কম্পিউটারটা খুলে আলাদা করে ফেলে যাওয়া যায়, তাতে বাকি নেটওয়ার্কের কোনো প্রবলেম হবে না। এটা একটা বড় সুবিধা। আমি একটু তোমাদের কেতাবি ভাষায় যে সুবিধা অসুবিধাগুলো লেখা আছে সেগুলো দেখাচ্ছি। দেখো ভাইয়া, সুবিধাগুলো এখানে বলা হয়েছে। সরল সংগঠন, তাই এর বাস্তবায়ন খরচ আর ব্যয় অত্যন্ত কম। রিপিটার বা কানেক্টর ব্যবহার করে সহজেই বাসের দৈর্ঘ্য বৃদ্ধি করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। ভাইয়া, আমি চাইলেই এখান থেকে ল্যান কেবলটাকে বাড়ায়া, তবে হ্যাঁ মানে এখানে রিপিটার প্রয়োজন হয়। রিপিটার বলতে কি বোঝায় আমি একটু বুঝায় বলি। যদি এই তারের দৈর্ঘ্য অনেক বেশি হয়, তাহলে যেটা হবে ব্যান্ডউইথ কমে যাবে। মানে একটা ফাইল ধরো আমি পাঠাইতেছি, এখান থেকে এই পর্যন্ত আসতে আসতে দেখা গেল অনেক দূরত্ব যদি হয়, ডাটাটা লস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভেরা, তোমরা এরকম পড়ছো না যে তোমরা অনেক সময় মানসিক বুস্ট আপের জন্য কি করো, মানে একটু এক্সারসাইজ বা ইসে করে থাকো। তো কম্পিউটার নেটওয়ার্কেও কিন্তু মানে ডাটাকে বুস্ট আপ করার জন্য রিপিটার এই যন্ত্রটা ইউজ হয়। মানে যখন নেটওয়ার্কের স্পেস অনেক বড় হয়ে যাবে, অনেক বড় করতে হবে, তখন তোমাকে কিন্তু ক্ষেত্র বিশেষে রিপিটার লাগাইতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? ভাইয়া তো কোন একটা টপোলজিতে কি মানে কোন টপোলজি লাইনে আর কি দুইটা সার্ভার কানেক্টেড হ্যাঁ থাকতে হ্যাঁ, পারে? সাধারণত সার্ভার একটা থাকে। অনেক বড় সার্ভার মানে অনেক বড় যদি কোনো নেটওয়ার্ক হয়, সেখানে আমরা হাইব্রিড টেকনোলজি ইউজ করলে একাধিক সার্ভার পিসি থাকে। সবাই কি বুঝতে পারছো আমার কথা? মানে ধরো এক নেটওয়ার্কের একটা পোর্শনে বাস, একটা পোর্শনে স্টার, তখন আমাদের একাধিক মানে সার্ভারের প্রয়োজন হতে পারে। আদারওয়াইজ একটাই সার্ভার থাকে। আর সাপোজ যদি নেটওয়ার্কের স্পেস এত বড় হয় যে একটা সার্ভার পিসিতে হচ্ছে না, তখন হয়তো একাধিক সার্ভার পিসি কানেক্টেড করা যাইতে পারে। তো সেটা হচ্ছে মানে স্পেশাল কেস। তো 3 নাম্বার পয়েন্টটা দেখো, যে কোনো সময় নেটওয়ার্কে নতুন কম্পিউটার বা অন্যান্য যন্ত্রপাতি সংযুক্ত করা যায়। নেটওয়ার্ক থেকে কোনো কম্পিউটার বিচ্ছিন্ন করা হলে কোনো সম্পূর্ণ নেটওয়ার্ক সচল থাকে। আর ভাইয়া, এই লাস্টের কথাটা না একটু ভুল, এটা লেখো না। বলছে যে কেন্দ্রীয় কোনো ডিভাইসের প্রয়োজন হয় না, এটা এই জিনিসটা লেখো না। এটা আসলে কি, সার্ভার পিসিটা তো প্রয়োজন হচ্ছে। তো আমাদের এই তুমি পয়েন্টের ক্ষেত্রে তুমি এই চারটা লেখো। অসুবিধাগুলো দেখো ভাইয়া, অসুবিধা বলতে পারবা তোমরা না দেখে? মূল অসুবিধা হইলো, বলো নেটওয়ার্ক কেবলটা যদি সমস্যা হয়, তাহলে বলো পুরো নেটওয়ার্ক ধ্বংস হয়ে যাবে না? নেটওয়ার্ক কেবলটাই কিন্তু ব্যাকবোন। তো দ্যাট ইজ ওয়াই এইটার প্রবলেম হইলে পুরোটাই প্রবলেম হবে। আর আরেকটা বিষয় হচ্ছে ভেড়া, ভুল ধরো অনেকগুলা কম্পিউটার কানেক্ট করা আছে,
তো সাপোজ একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা পাঠাইলাম, তো যখনই এই কম্পিউটার থেকে ডাটাটা পাঠাইলাম তখন না ভেরা সবাই করে কি এই ডাটাটা কার, সবাই উকি ঝুঁকি মারে। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যখন সকালবেলা অনেকে দেখবা যে হোটেলের যে খাবারগুলো বাইচা যায় সেগুলা খাবার যখন ছিটায় তখন অনেক কাক একসাথে চলে আসে। তো বিষয়গুলো হলো এরকম যে ডাটাটা আমি যখন এখানে সেন্ড করি বা নেটওয়ার্ক কেবলে আসে তখন সবাই করে কি এই ডাটা কার দেখতে চায়। তো দ্যাট ইজ ওয়াই এটারে বলা হয় নেটওয়ার্কের ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়। তো এইটা একটা মূল প্রবলেম। দেখো এখানে জিনিসগুলো বলছে যে সংকেত আদান প্রদান অপেক্ষাকৃত ধীর গতিতে হয়। সামনে আমরা যেটা পড়বো স্টার বা ম্যাশ, এটাতে সবচেয়ে দ্রুত হয়। আর প্রধান সংযোগ লাইনে বা বাসে ত্রুটি হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। বড় বড় নেটওয়ার্কে এই টপোলজি যদি ইউজ করি তাহলে দেখা যায় যে সংকেত প্রেরণে মানে সমস্যা হয় এবং টাইম অনেক বেশি লেগে যায়। আর দৈর্ঘ্য মানে বাসের দৈর্ঘ্য আর কম্পিউটারের সংখ্যা বেশি করলে অবশ্যই স্পিড কমে যাবে। আর নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করা কঠিন। সাপোজ আমি একটু বুঝায় বলি জিনিসটা। সাপোজ এখানে 10টা পিসি আছে, 1 নাম্বার পিসি থেকে তুমি 10 নাম্বার পিসিতে ডাটা পাঠাইছো কিন্তু ডাটাটা যাচ্ছে না। তো তোমাকে কিন্তু পুরো নেটওয়ার্কটাই চেক করতে হবে। তোমাকে চেক করতে হবে 1 নাম্বারটা ঠিক আছে কিনা, নেটওয়ার্ক কেবল ঠিক আছে কিনা, বা তোমার এই 10 নাম্বার পিসিটা ঠিক আছে কিনা। তো তোমাকে যদি কোনো ভুল বা কোনো প্রবলেম হয়েছে এটা বের করতে হলে কিন্তু অনেক সমস্যা ফেস করতে হবে। আর অন্যান্য টপোলজি অপেক্ষা নেটওয়ার্কে ট্রাফিক জ্যাম সবচেয়ে বেশি হয়। তো ভেরা প্রশ্ন কিন্তু না সরাসরি এইভাবে আসবে না, আমি একটু বুঝায় বলি। তোমাদের কিন্তু মানে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে এইভাবে প্রশ্ন আসে না যে বাস টপোলজির সুবিধা অসুবিধা লেখো। তোমাকে একটা কেস বলে দিবে যে অমুক কম্পিউটারে এরকম একটা সমস্যা ফেস করতেছে, যে নেটওয়ার্কে তার অনেক সমস্যা ফেস করতেছে, যে নেটওয়ার্কে ট্রাফিক জ্যাম সর্বোচ্চ হয়ে যাচ্ছে। তো তোমাকে বলবে যে এই ধরনের টপোলজিটা কোন টপোলজি সেটা ব্যাখ্যা করো। প্রশ্নটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? মানে একজনের নাম বলে তোমাকে করতে হবে কি প্রত্যেকটা টপোলজি সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং সেই টপোলজিটা মানে একটা যেটা উদ্দীপক দিবে সেটার সাথে ম্যাচ করতে হবে যে কোন টপোলজিটা ইউজ হইতেছে। তো আশা করি বাস টপোলজি সবাই বুঝতে পারছো। এরপরে স্টার টপোলজিতে চলে যাবো। স্টার টপোলজি এখানেই আছে। স্টার টপোলজিটা হলো দেখো এরকম স্টারের মতো কানেক্টেড, মানে সেন্ট্রালি একটা সুইচ বা একটা হাব থাকে যার সাথে এরা প্রত্যেকটা পিসি এই সেন্ট্রালি কানেক্টেড থাকে। মানে মানে মূল সার্ভার পিসির সাথে প্রত্যেকটা পিসি সরাসরি কানেক্টেড থাকে, মানে কোনো নেটওয়ার্ক কেবল আলাদা নাই। প্রত্যেকটা মানে মূল যে সার্ভার, সাপোজ ধরো এটা একটা সার্ভার পিসি, এটা মডেম, আর এইগুলো হলো ওয়ার্ক স্টেশন গুলো। তো প্রত্যেকটা পিসির সাথে আমরা সরাসরি সার্ভারের কানেকশন আছে এবং সরাসরি সংযুক্ত। তো আমাকে একটু বলো যে এই নেটওয়ার্কের ক্ষেত্রে সুবিধা অসুবিধাগুলো কি হবে, চিত্রটা দেখে বলো। ডাটা ট্রান্সফার ফাস্ট হতে পারে। ইয়েস, ভেরি গুড। জি ভাই, ডাটা সার্ভার ট্রান্সফার খুবই ফাস্ট হবে। সাপোজ সার্ভার নষ্ট হয়ে গেলে পুরো এক হইলো হ্যাঁ এটা অসুবিধা, সুবিধাগুলো বল। একটা সুবিধা হলো নেটওয়ার্ক ফাস্ট। সাপোজ 1 হইলো 10কে ডাটা পাঠাবে, তাহলে 1 আসবে, সার্ভার বলবে 10-এ যাও, ডাইরেক্ট। মানে সেন্ট্রালি এটা নিয়ন্ত্রিত হবে সার্ভারের মাধ্যমে। তো এটা একটা সুবিধা যে এটা নেটওয়ার্কের ইসে খুব ফাস্ট। আরো সুবিধাটা হচ্ছে যারা হ্যাঁ নেটওয়ার্কে কোনো জ্যাম হবে না, কারণ হচ্ছে যে বাকিরা ফ্রি থাকবে। মানে সেন্ট্রালি সার্ভার জিনিসটাকে ই করবে, বাকি কম্পিউটার গুলা কিন্তু মানে সমস্যা হবে না। প্লাস হচ্ছে আরো সুবিধা হলো নেটওয়ার্ক এক্সপান্ড করা কিন্তু এরা এই যে নোড তো ওইটাই, যেখানে কানেক্টেড থাকে সেটাই নোড। বুঝায় বলি, চিত্রটা একে বুঝাই, তাহলে মনে হয় তোমাদের একটু বুঝতে সুবিধা হবে।
স্টার টপোলজি। স্টার টপোলজিটা হলো সাপোজ এগুলা পিসি, এগুলোকে এক একটা ওয়ার্ক স্টেশন বলে, আর যেই জায়গায় কানেক্টেড, সাপোজ এটা হলো হাব। তোমরা কিন্তু হাব দেখছো ভেড়া, দেখছো না অনেকগুলা নেটওয়ার্ক কেবল এরকম বাতি জ্বলতে থাকে, এখানে এসে নেটওয়ার্ক কেবলটা কানেক্ট করা থাকে, দেখছো এটা এরকম যন্ত্র হাব। সাপোজ এটা হলো সার্ভার পিসিটা, আর এটা হলো প্রিন্টার। তো এভাবে কানেক্টেড থাকে, প্রত্যেকটা স্টারের মতো কানেক্টেড থাকে। সুবিধাটা হলো ভেড়া, আমি কিন্তু এখানে অনেক নোড আছে, এগুলোই এক একটা নোড, আমি ইজিলি একটা কম্পিউটার কি কানেক্ট করতে পারবো না? নতুন একটা পিসি আইনা ইজিলি কিন্তু নোডে দিয়ে দিলেই কানেকশনে চলে যাবে। আবার একটা কম্পিউটার নষ্ট হয়েছে ইজিলি বাদ দিতে পারবো। তাহলে এটা একটা সুবিধা যে নতুন কম্পিউটার সংযোজন বা বাদ দিয়ে দেওয়াটা সবচেয়ে ইজি। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে ইনফ্যাক্ট বাসের চেয়েও মানে সহজ, কারণ বাস নেটওয়ার্কে আমাকে নেটওয়ার্ক কেবলের সাথে কানেক্ট করতে হবে, তো ওইটা একটা ঝামেলার কাজ। কিন্তু এখানে জাস্ট একটা সুইচের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝছো? মানে নতুন পিসি এক্সপান্ড করা বা বাদ দিয়ে দেওয়া সবচেয়ে সহজ হচ্ছে স্টার টপোলজি। আমি একটু কেতাবি ভাষায় সুবিধা অসুবিধাগুলো বর্ণনা করি, তাহলে মনে হয় ভালো হবে। বলো ভাইয়া। ভাই আমরা যেমন বাস টপোলজি দেখছিলাম একটা লাইন, মানে যে নেটওয়ার্কের যে সিরিজটার যে লাইনটা, সেই লাইনটার সাথে যেটা যুক্ত, যেখানে এসে যুক্ত হয়েছে হ্যাঁ, সেটা হচ্ছে নোড। তাহলে ভাই স্টার টপোলজি সেই নোডটা কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, স্টার টপোলজির নোডটাই হচ্ছে এই হাবটা ভাইয়া। এই যে হাবটা, আমি একটু চিত্রটা যদি দেখাই, এই হাবটাই হচ্ছে নোড হিসেবে কাজ করতেছে, মানে যেখানে কানেক্টেড থাকে সেটা নোড। আর এগুলাকে বলা হয় এক একটা ওয়ার্ক স্টেশন, বুঝতে পারছো? আর এটা হলো নোড। নোটগুলা মিলে আলটিমেটলি একটা হাব বা কানেক্টর হিসেবে থাকে, বুঝতে পারছো? জি ভাই। আর স্টার বাসের ক্ষেত্রে আমরা যেখানে নেটওয়ার্কের যেই জায়গায় কানেক্ট করি ওইটা হচ্ছে নোড হিসেবে কাজ করে। ওকে, আমরা একটু বইয়ের সুবিধা অসুবিধাগুলো পড়ি, তাইলে মনে হয় ভালো হবে। একটু দেখে নাও। প্রথমত বলছে সংকেত, তোমরা যেটা বলছো অপেক্ষাকৃত দ্রুত গতিতে স্থানান্তর হবে। আর প্রতিটি নোড কেন্দ্রীয় ডিভাইস হাব বা সুইচের মাধ্যমে সংকেত আদান প্রদান করে, ফলে সংকেত সংঘর্ষের মানে আশঙ্কা কম। ভেড়া, আমরা বাস টপোলজিতে কিন্তু দেখছিলাম যে নেটওয়ার্ক মানে সংকেতটা সবসময় কোথায় আসে? নেটওয়ার্ক কেবলে আসে। এই কারণে কি হয়, মানে নেটওয়ার্কের ট্রাফিক জ্যাম হয়। কিন্তু এইখানে ট্রাফিক জ্যাম হবে না, সেটাই বলা হয়েছে। ইজিলি নতুন কোনো নোড সংযুক্ত করা যায়। আর নেটওয়ার্ক থেকে যে কোনো নোড বিচ্ছিন্ন করা হলে, নেটওয়ার্কের কোনো নোড অচল হলেও পুরো নেটওয়ার্কটা সচল থাকে, বুঝতেই পারতেছি। ওকে, অসুবিধাগুলো দেখো। অসুবিধা হলো প্রত্যেকটা নোডের জন্য পৃথক পৃথক তারের প্রয়োজন হয়। খেয়াল করো ভেড়া, আমার কিন্তু প্রতিটা কম্পিউটারকে এই হাব থেকে ওয়্যার গুলো টেনে টেনে নিয়ে যেতে হইতেছে। এই কারণে কি তারের খরচটা একটু বেশি হবে না? এখানে সাপোজ এইটা হলো সিস্টেম রুম, আর ওই দূরে একটা পিসি আছে, তো আমাকে পুরা পিসিটা টেনে নিয়ে যেতে হবে। আমি কি বুঝাইতে পারছি? যেখানে বাস টপোলজিতে একটা কেন্দ্রীয় নেটওয়ার্ক, একটা আমি যদি ধরো যে সাপোজ দেখছো কিনা, নেটওয়ার্ক কেবল এরকম কনসিলিং করা থাকে, সাদা কালারের নেটওয়ার্ক কেবলের ভিতরে দিয়ে পাস করা থাকে আর কি। আর উপরে দিয়ে এটারে বলা হয় কেবল টাই। তো ওইটা সাদা কালারের থাকে, প্লাস্টিকের মতো। তো ওইটার মধ্যে দিয়ে নেটওয়ার্ক কেবলটা নিয়ে যাই। আমার যদি কোনোখানে কানেকশনের দরকার হয়, এখান থেকে আমি কানেকশনটা নিয়ে নিই, সেক্ষেত্রে তারের খরচ অনেক কম হয়। কিন্তু স্টার টপোলজিতে যদি অনেক বড় কোনো জায়গা হয়, মানে অফিস যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ফিজিবল না। সবাইকে আমার কথা বুঝতেছো? তোমাকে কেসগুলো বুঝতে হবে যে কোন ক্ষেত্রে কোনটা উপযোগী, বুঝতে পারছো? মানে কোন ধরনের টপোলজি কোন ধরনের নেটওয়ার্কের উপযোগী সেটা তোমাকে বুঝতে হবে। অসুবিধাগুলো আবার একটু দেখি। তারপরে বলছে যে হাব বা সুইচটা নষ্ট হইলে পুরা নেটওয়ার্ক অচল হয়ে যায়, সেটা বুঝতেই পারতেছি। আর এই টপোলজিতে কেন্দ্রীয় সার্ভারের অবশ্যই প্রয়োজন হয়, যা ব্যয়বহুল এবং ঝামেলাপূর্ণ।
এবং নিয়ন্ত্রণটাও কি সেন্ট্রালি হয়, কারণ কোন কম্পিউটারকে ডাটা পাঠাইতেছে এটা হচ্ছে সার্ভার কম্পিউটার নিয়ন্ত্রণ করে। এই কারণে এটা একটু ব্যয়বহুল টেকনোলজি আর কি। তো তোমাদের বলছে যে এই দুইটা পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। নিজের ভাষায় কি লিখতে পারবা বাস টপোলজির সাথে স্টার টপোলজির পার্থক্য? ভেরা? ওকে, সো এটা একটা কাজ যেটা তোমাকে, ওকে। সো এবারে আসো তৃতীয় রিং টপোলজি, যেখানে বলা হয়েছে বৃত্তাকার পথে। দেখো এইটা আর এটা কিন্তু সেম, মানে এটা এমন না যে বৃত্তাকার হইতে হবে, মানে ব্যাপারটা হলো একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারকে ডাটা পাঠাবে, একমুখী এরকম একটা ডাটা প্রেরণের ব্যাপার এখানে আছে। তো এখানে সংজ্ঞাটা পড়বা যে এই সংগঠনে সংকেত প্রবাহ একমুখী হয়। মানে ব্যাপারটা এমন না যে এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6টা আছে। সাপোজ 1 যদি 6কে ডাটা পাঠায়, তো এইভাবে পাঠাইতে পারবে না, ওকে এইভাবে ঘুরে আসতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো ভেরা, রিং টপোলজির সুবিধা আছে অনেক। সুবিধাটা হচ্ছে যে এইখানে আসলে কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না। মানে রিং টপোলজিটা ইউজ করে সাধারণত ছোট নেটওয়ার্কের জন্য, যেখানে অল্প কয়েকটা পিসি, মানে ধরো যে একটা অফিস যার মাত্র 4-5টা পিসি আছে এরকম, এবং তারা কম খরচে একটা নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছে। যেমন আমাদের অফিসের কথাই যদি বলি, আমাদের কোচিং এর অফিস, আমরা কিন্তু এরকম রিং টপোলজি কানেক্ট করে রাখছি, যেখানে আলাদা কোনো সার্ভার পিসি নাই, প্রত্যেকটা পিসি একটা সার্ভার পিসি হিসেবে কাজ করে। তবে এই টপোলজির কিন্তু একটা প্রবলেম আছে। মেইন প্রবলেমটা বলো তো ভাইয়া, মূল প্রবলেম হলো একটা পিসি নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আবার ডাটা প্রেরণ একমুখী হওয়ার কারণে এক যদি 6কে ডাটা পাঠায়, অনেক টাইমের ব্যাপার, 1 2কে পাঠাবে, 2 3কে, এবং Speed গতিতে অলওয়েজ হবে। সবগুলা পিসি একসাথে কানেক্টেড থাকতে হবে। তো সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নাও। প্রশ্নে বলা হয়েছে এই সংগঠনে সংকেত প্রবাহ একমুখী হয়, ফলে সংকেত সংঘর্ষ হয় না, এটা ঠিক আছে। আরো কি বলছে দেখো, নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটার ডাটা ট্রান্সমিশন করার সমান অধিকার পায়। মানে সবাই, এখানে কোনো একা রাজা না, বুঝছো? মানে সার্ভার নাই তো, তাহলে প্রত্যেকটাই হলো গিয়া সমান সমান বস। তারপরে বলা হয়েছে যে নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো সার্ভারের প্রয়োজন হয় না, তাতে কি খরচ কমে যাবে, এবং তারের পরিমাণ অনেক কম হয়, এবং বাস্তবায়ন ব্যয় কিন্তু কম। মানে যেহেতু সার্ভার পিসি নাই, প্লাস হচ্ছে জাস্ট কয়েকটা ছোট্ট একটা টপোলজি, এই কারণে বাস্তবায়ন ব্যয় কম হবে। অসুবিধাগুলো দেখো। অসুবিধা প্রচুর ভেরা, দেখো তো একটা কম্পিউটার আর একটা কম্পিউটারকে সরাসরি ডাটা প্রেরণ করতে পারে না। ডাটা অত্যন্ত ধীর গতিতে প্রেরণ করা হয়। কোনো নোড বা কোনো পিসি এককভাবে প্রভাব বিস্তার করতে পারে না। নেটওয়ার্কে যুক্ত যে কোনো নোড পুনরায় ডেটা প্রেরণের ক্ষমতা হারালে মানে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, অলরেডি বলছি। আর নেটওয়ার্ক থেকে কোনো নোড বিচ্ছিন্ন করা হইলে নতুন নোড যুক্ত না করা পর্যন্ত মানে সম্পূর্ণ নেটওয়ার্ককে নতুন করে সাজাইতে হয়। মানে একটা পিসিকে বাদ দিলে তোমাকে কিন্তু নেটওয়ার্কটা আবার কনফিগার করতে হয়। মানে কারণ কি, তুমি তো নাম্বার দিয়ে রাখছো 1 2 3 4, 3 ধরো বাতিল হয়ে গেছে, তো 2 তো 4কে সরাসরি ডাটা পাঠাইতে পারবে না, তখন 4কে 3 নাম দিতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি মানে ভাইয়া। সাপোজ আমাদের ক্লাসে রোল নাম্বার 1 2 3 এমনি করে রাখছো, এখন 3 নাম্বার রোল চলে গেছে, তো আমরা সাধারণত কি করি, 1 2 তারপরে
স্যার কি আছেন? ডিসকানেক্ট হয়ে গেছে, আসতেছে মনে হয়। সবাই বের হয়ে যাও, ক্লাস আর হবে না। স্যারকে কেউ ইনবক্সে নক দাও। স্যার গ্রুপে লিখছে দেখো ক্লাস আর নিতে পারবে না, পরের দিন আবার এখান থেকে কন্টিনিউ করবে। আচ্ছা, গ্রুপে আছে এরকম কেউ আছো?